রান্নাঘরের অবস্থা দেখে আমি অবাক, একই অবস্থা করলে তুমি, আমার হাজব্যান্ডকে বলছিলাম। আর আজকে 2 ধরনের হাত মালপোয়া, এমনিতে মালপোয়া পিঠে বানালাম। শীতের মধ্যে খেতে কিন্তু দারুণ লাগে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকে সকালের টিফিনে এখানে দেখো মুড়ি চানাচুর মেখেছি, তবে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলা কিন্তু দিইনি, সকাল সকাল তো তার জন্য। তো সকালের টিফিন আজকে এটাই করলাম। তারপরে দেখো চানাচুরের প্যাকেটটা যে এনেছে এটা এখন একটা ডিবির মধ্যে ভরে নিচ্ছি, তাহলে ছেলেটাকে স্কুলে টিফিন দিতে পারবো। তারপরে যা যা ঘরে ছিল না তা মানে সব কিছু ভরে নিচ্ছি, যেমন ডাল, চানাচুর, তারপরে যা যা ছিল না। ভিডিও শুরুতে আজকে একটা কথা বলে রাখি বন্ধুরা, আসলে আমাদের এখানে হরিনাম কীর্তন শুরু হয়েছে গতকালকে গীতা পাঠ ছিল। আর জানো তো গতকাল রাতে ভয়েস ওভার আমি দিতেই পারিনি। গতকালকে না গীতা পাঠ, এরপরে কীর্তন হয়েছে, আবার আমাদের বাড়ির পাশে খেলা হয়েছিল। তো খেলা তো অনেক মানে জানোই তো, খেলা হলে সবাই একটু আনন্দ ফুর্তি করে, তার জন্য বাড়িতে অনেক শব্দ আসছিল, তার জন্য কিছুতেই ভয়েসটা দিতে পারিনি। তবে আজকে সকালে বসে ভয়েস ওভারটা দিচ্ছি, তারপরেও কীর্তন শোনা যাচ্ছে। মানে আজকে থেকে শুরু হলো আমাদের এখানে হরিনাম সংকীর্তন। আজকে মঙ্গলবার থেকে কীর্তনটা শুরু হয়েছে, তবে শেষ হবে হয়তো শনিবারে লাস্ট। তো চলো, মাঝে মধ্যে তোমরা ভিডিওর মাঝখানে, মাঝে মধ্যে না সবসময় হয়তো কীর্তনের আওয়াজ শুনতে পারবে, তো তোমরাও ঠাকুরের নাম শুনতে পারবে। তো খুব ভালো লাগে জানো তো, এইভাবে যে বছর বছর কীর্তন শুরু হয়। আর আমাদের খুব বাড়ির কাছে, আর এত সুন্দর শোনা যায়, মানে কীর্তনে না গেলেও কিন্তু বাড়ি থেকে বসে আমরা কীর্তন শুনতে পারি, এত ভালো লাগে কাজ করতে। ঠাকুরের গান শুনতে শুনতে সংসারের কাজগুলি করি, আর কখন যে শেষ হয়ে যায় একটুকু কিন্তু টের পাওয়া যায় না। আচ্ছা যাই হোক, তো এখানে দেখো ঘর তো একটা ভালো করে ঝাড় দিচ্ছি। আর এখন তো বাবাইয়ের পাপা ছুটিতে বাড়িতেই আছে, তার জন্য মেয়েটার বেশি একটা টেনশন আমাকে নিতে হয় না, ওর সাথেই থাকে। আর এমনিতেও দেখবে মেয়েরা কিন্তু বাবার সাথে ভালোই মানে বাসে থাকতে সবসময়। আর আমার মেয়েও ওর বাবা যখন বাড়িতে থাকে এত ভালো পায় বাবার সাথে, কিন্তু সারাদিন থাকবে। আমরাও যখন আমার বাবার বাড়িতে যাই জানো তো, বাবুর সাথে থাকতে এত ভালো লাগে। যখনই যাই বাবু কি খাবো না খাবো এত আদর করে। তো মেয়েদের যে আদর ভালোবাসার জায়গাটা, যে বাবার জায়গাটা, সেটা কিন্তু কেউ কখনো ভাগ করে নিতে পারবে না। যে বাবা তো বাবাই হয়, বাবার মেয়েদের প্রতি দেখবে বাবাদের কিন্তু একটু অন্যরকম ভালোবাসা, যেটা মানে আর অন্য কেউ হয়তো কোনো দিন দিতে পারবে না। আমার বাবুও আমাকে অনেক ভালোবাসে। তো এখন তো আর বাবার সাথে বেশি থাকা হয় না, শ্বশুরবাড়িতে থাকতে হয়, খুব মিস করি মাঝে মধ্যে। তবে এই যে ছেলের এক্সামটা শেষ হলে কিন্তু বাবার বাড়িতে যাব, খুব মজা করব, আর তোমাদের সাথেও ব্লগ শেয়ার করব। রান্না করার জন্য সবজি কেটে নিলাম। তো এখানে অনেক রকমের সবজি কেটেছি, শুকনা মাছ দিয়ে রান্না করব, আর রান্না করব শাক। তারপরে আরও কি রান্না করে দেখে হয়তো তোমাদেরকে বলবো। আর এখানে দেখো শুকনা মাছের তরকারিটা বসিয়ে দিলাম, এখন শাকগুলি ধুয়ে নিচ্ছি। কিছুক্ষণ আগে শাকগুলি ভিজিয়ে রেখেছি, বালি থাকে তো তার জন্য। তো এখন দেখো ভালো করে কষলিয়ে শাকগুলিকে ধুয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, রান্না করতে করতে আমি এবারে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ে শোনাই। আর হ্যাঁ, তোমরা যদি কেউ এখন অবধি আমার ভিডিওটা দেখছো তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে কেমন লাগলো। দিনু দাস আইডি থেকে বোন আমাকে বলেছে, দিদি ভাই কেমন আছো? জানি না আমার ছেলে ও মেয়ের এক্সাম চলছে, তাই তোমাকে কমেন্ট করতে পারছি না, আই মিস ইউ। আজকের সর্ষে পাতার শাকগুলো আমি একটু অন্যরকমভাবে রান্না করছি। এভাবে কিন্তু আমি কোনোদিন রান্না করিনি, আমার মেজো কাকিমুনি রান্না করতে দেখেছি, তার জন্য আজকে ট্রাই করলাম। ডালটা সিদ্ধ করেছি রান্না করার জন্য, তো একটু ডাল আলাদা করে রেখে দিলাম। তো এখন দেখো শাকটা দিয়ে 5 ফোড়ন সোমবার দিয়ে কিন্তু রান্না করছি।
তো দিনু বোন, তুমি যে বললে কেমন আছি, আমি ভালো আছি গো। তুমি কেমন আছো জানিও। আর ছেলে মেয়ের যে এক্সাম চলছে বলছো, সব দিকে এখন এক্সামের মানে চলছে। আর যেমন আমার ছেলেরও কিন্তু এ মাসের 19 তারিখ থেকে পরীক্ষা। তো আমিও মানে সময় দিতে পারি না, বেশি কাজ করতে পারি না। এখন তো মানে আমার হাজব্যান্ড বাড়িতে এসেছে ছুটিতে, তার জন্য ওই পড়ায়। এখন আমার পড়ার সাইডটা কিন্তু দেখতে হয় না, তার জন্য সংসারের কাজকর্মগুলি আমি একটু মানে ভালোভাবে করতে পারি। বাচ্চাদের এক্সাম থাকলে দেখবে বাচ্চাদের থেকে বেশি টেনশন আমাদের মায়েদের কিন্তু থাকে। তো তেমনি আমারও থাকতো, তবে এবারে আমি একদম টেনশন ফ্রি, কারণ জানোই তো ওর বাবা বাড়িতে আছে। আর বাবা বাড়িতে আছে মানে ওই পড়াবে, তার জন্য। তা আমি ভালো আছি বোন, তুমি কেমন আছো? আর বাচ্চারা কেমন আছে ওদেরকে দেখে রেখো, কারণ এখন তো ঘরে ঘরে সবার শরীর খারাপ হচ্ছে, তার জন্য সাবধানে থেকো। হাজব্যান্ড বাড়িতে এসেছে মানেই তো কাজের চাপ বেড়ে গেল। বাড়িতে এসেই বলবে এটা খাবো ওটা খাবো, মানে এটা বানাও ওটা বানাও, বায়না করবে। এমনিতে তো ও বাড়িতে থাকতে পারে না। আর মানে আমরা অনেক সময় অনেক কিছু বানাই, কিন্তু ও তো আর খেতে পারে না। তো আচ্ছা যাই হোক, ও যেহেতু বাড়িতে আসলে আমি বললাম ঠিক আছে পিঠে বানাবো আজকে বিকেলবেলা। আর ওকে বললাম নারকেল নিয়ে আসার জন্য। তার জন্য দেখো এখন আমি রান্নার মাঝখানে আবার চাল ভিজিয়ে রাখলাম। আসলে মিক্সিতে গ্রাইন্ড করব, তো তার জন্য চালগুলো কিন্তু একটু ভালোভাবে ভিজিয়ে তারপরে শুকোতে হয়, না হলে আবার গুঁড়ো পড়বে না। তো এখানে দেখো কাপড় ধুয়ে দিলাম, এর মাঝখানে আবার কাপড়গুলি মাঠে দিয়ে আসলাম। তো আজকে রান্না কি করেছি সেটা দেখাই। এই যে ধনেপাতা দিয়ে ডাল, আর এখানে শাক রান্না করেছি ডাল দিয়ে, ভাত, আর এখানে হলো শুটকির তরকারি। তো আজকের রান্না এতটুকু। বিটু হাজরা আইডি থেকে বোন বলেছেন, দিদি ভাই আমি তোমার ভিডিও প্রায় দেখি, খুব ভালো লাগে। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা বোন। কোথায় থেকে গো দেখছো আমার ভিডিও জানিও তো। আসলে আমার বন্ধুরা কোন কোন জায়গা থেকে কত দূর থেকে আমার ব্লগ দেখছে এটা জানতে আমার খুব ভালো লাগে। মানে আমার এটা মনে আসে যে এত দূর থেকে আমার কাজকর্ম, আমার সংসারের কাজকর্ম, আমার কথাবার্তাগুলো শুনছে, তো এটা মানে খুব ভালো লাগে আর কি। তাই অনেক সময় তোমাদেরকে বলে যে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই একটু জানিও, আমার খুব ভালো লাগে। কাজ করছি আর অনেকটা তাড়া দিচ্ছে আমাকে, যে বলছে তাড়াতাড়ি রান্নাঘরের কাজটা শেষ করো, আজকে একটু রান্নাঘরে কাজ করব। তো ওকে বলছি দাঁড়াও না, শেষ হয়ে গেছে আর একটুখানি, কত তাড়াহুড়ো করে কাজ করা যায় বলো তো। সকাল থেকে তো একটার পর একটা করছি। তো এখন দেখো ভালো করে গ্যাস টেসটা মুছে নিলাম, মুছেও কোনো লাভ হয়নি, একটু পরে আবার নোংরা হলো। তো এখানে বাবার পাপা রেশনটাও তুলে আনলো। আর এখন জানো তো ও বাড়িতে আছে আর রেশনে কিছুই দিল না, মানে আটা চিনি এগুলো কিছুই দিল না। আমাদের ঘরে কিন্তু আটাটাই বেশি প্রয়োজন হয়, যেহেতু রুটি খাওয়া হয় প্রায় সময়, তার জন্য। তো যেহেতু আটা দিল না, তার জন্য চালে নিয়ে আসলো, চালটা গুছিয়ে নিলাম। রান্নাঘরের এমন অবস্থা করলো, আমি দেখে অবাক হলাম। আমি বলছি তুমি এটা কি করছো? আমার এত কষ্ট লাগছিল, এত সুন্দর আমার শখের রান্নাঘরটাকে ও আজকে এভাবে ড্রিল মেশিন দিয়ে দেখো কি করছে। রান্নাঘরের অবস্থা একদম খারাপ করে রেখেছে। তো কেন এটা করলো তো আসলে তোমাদেরকে বলি, এই যে একটা বোর্ড দেখলে সেটা এখানে বসাবে। তো এটা না বসালে একদমই হবে না। এটা বসালে আমি এখানে রাইস কুকারে, তারপরে যে ইলেকট্রিক কেটলিটা এনেছে সেটার ভিতরে রান্না করতে পারবো। খাওয়া দাওয়া শেষ হলো, এখন করব চালের গুঁড়ো। এখানে গামলাটা ধুয়ে দিয়েছিলাম। গলার অবস্থা এত খারাপ, কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো চলো বেলা থাকতে থাকতে চালের গুঁড়োটা করে নিই, আবার পরে মেয়েটাকে খাওয়াবো। আর গলাতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, কথা বলতেই পারছি না। শীত এসে গেছে, পিঠে তো খেতে হবে বলো। তো আজকে গুঁড়ো করে রাখবো, আজকে বানাবো না, আগামী দিন বানাবো। আর এখানে দেখো চালটা ধুয়ে আমি এভাবে কিন্তু গামছার মধ্যে নিয়ে রেখেছি। এই যে চালটা ভালো করে শুকিয়ে গেছে, এই দেখো গুঁড়া হয়ে যাচ্ছে একদম। তো এখন গুঁড়ো করে নেব। আমাদের বাড়ির পাশে ওই যে টিনের ছাল, মানে টিন লাগাচ্ছে, তার জন্য আওয়াজ আসছে, কথা বললে আওয়াজ শুনবে তোমরা।
এই যে দেখো, দুপুরের খাওয়া দাওয়ার পর আমি আর বসে থাকিনি, আমি এখন ধরলাম চাল গুঁড়ো করতে, কারণ অনেকটা সময় লাগে, আবার কখন কারেন্ট চলে যায় তাহলে তো আরও দেরি হবে। তার জন্য কিন্তু চালগুলি গুঁড়া করে নিচ্ছি। তো দেখো ভালো করে এখন চালগুলি একটু শুকিয়ে গেছে। আর মিক্সার গ্রাইন্ডারে আমি কিন্তু চালটা গুঁড়া করি, মানে কিভাবে প্রসেস করি সেটা বলি তোমাদেরকে। আসলে আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট মতন ভিজালাম, তারপরে কিন্তু এভাবে গামছার মধ্যে চালটা তুলে রাখলাম, তুলে জলটা একদম ঝরে গেছে। এখন কিন্তু চালটা গুঁড়া করে নিচ্ছি। দেখো কত সুন্দর গুঁড়া হচ্ছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু আমি গুঁড়াগুলি করে নিয়েছি। প্রত্যেক বছর জানো তো শীত আসলে কিন্তু আমি পিঠে পুলি বানাই, অনেক রকমের পিঠে বানাই। তবে যবে থেকে মেয়েটা এসেছে তবে থেকে কিন্তু আর পিঠে মানে বানানো হয়, কম বানানো হয়। ওকে নিয়ে তো আর পারি না, আর হাজব্যান্ডও যেহেতু বাড়িতে থাকে না, তো ওকে নিয়ে মানে হয় না আর একা করে, তার জন্য বানাই না। তবে এবারে যেহেতু ও ছুটিতে এসেছে, ভাবলাম যে না দেখি কয় রকমের পিঠে বানাতে পারি, ওকে খাওয়াতে পারি, আর আমরাও খাবো। আমারও ভীষণ প্রিয় পিঠে খেতে। তো এখানে দেখো কথা বলতে বলতে চালগুলি ভালো করে গুঁড়া করে নিলাম। কি সুন্দর গুঁড়া হয়েছে, কতগুলা করেছি দেখো। সন্ধে হয়ে গেছে, চা টিফিন খাওয়া হলো, এখন আমি বসে গেলাম কাজে। লেগে গেলাম কাজে। এই যে চালগুলা, এগুলা কিন্তু মানে ভেজে রাখতে হবে গরম করে, না হলে কিন্তু আমি যে পিঠেটা বানাবো সেটা আর হবে না। শীতের পিঠা বানাচ্ছি, কে কে খাবে তোমরা চলে এসো। পিঠে খেতে তো ভালো লাগে, তবে অনেকটা পরিশ্রম। অনেকটা সময় লাগে কিন্তু চালগুলা ভাজতে, আর সারাক্ষণ নাড়তে থাকতে হয়। আর আমার হাতে এত ব্যথা করছিল, তার জন্য উপরে উঠে মানে চাল ভাজছিলাম। আবার বাবার পাপা বলেছিল নিচে নামিয়ে দিই, আমি বললাম না লাগবে না, আর একটু না ওখানে আয় পড়তেছি না। কিভাবে কান্নাকাটি করছে দেখলে তো আমার কাছে আসার জন্য। তো এভাবে করে কি পিঠে বানানো যায়? পিঠে বানাতে কিন্তু অনেকটা সময়ের দরকার, আর মানে শান্তিভাবে করলাম পিঠে বানাতে হয়, না হলে কিন্তু পিঠে মানে হয় না ভালোভাবে। তার জন্য আচ্ছা যাই হোক, ওর বাবা ছিল বলে কিন্তু বানাচ্ছি, না হলে একদমই আমি বানাতাম না। তো এখানে দেখো সমস্ত গুঁড়া টালা হয়ে গেল আমার। তো শেষ হলো গুঁড়াগুলো, পাও ব্যথা করছে। এতটা সময় বসেছিলাম তার জন্য অনেকটা পাও যন্ত্রণা করছে। তো ফাইনালি শেষ করলাম গুঁড়াগুলো, এখন ভাজা হয়ে মানে চালের গুঁড়িগুলা টালা হয়ে গেছে আমাদের ভাষায় বলে, তোমাদের ভাষায় কি বলে জানিও তো, আমার সত্যি জানা নেই। তো আর কাঁচা গুঁড়ি একটুখানি রাখলাম, দেখি এই গুঁড়িটা দিয়ে কি করি। একটু গুড় দিয়ে একটু পিঠে বানাবো ইচ্ছে আছে, দেখি। আজকে পিঠে বানাবো না ভেবেছিলাম, তারপরে যে ভাবলাম যে গুঁড়া করলাম আর পিঠে বানাবো না, ভালো লাগে না। তো কিছুটা কাঁচা গুঁড়ি রেখে দিয়েছি ভাজিনি। তো এখন দেখো মালপোয়া বানাবো, আজকে 2 রকমের মালপোয়া বানাবো, তোমাদের সাথেও দেখাবো কিভাবে বানাই। খুব সুন্দর হয়েছে। তো এখানে দেখো গুড় আনলো, গুড়টাকে ছোট ছোট করে কেটে নিলাম, এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। প্রথম আমি কিন্তু এই পিঠেটা বানাচ্ছি, জানি না হবে কি না। তো দেখো গুড়টাকে ভালো করে মেখে এখন কাঁচা গুঁড়িটা দিয়ে দিচ্ছি, তারপরে ভালো করে মিক্সড করে নিলাম, আর একটুখানি নুন দিয়েছিলাম। আর সব থেকে বড় ভুল যেটা করলাম, এই যে জলটা মানে কেটলি থেকে দিয়েছি, তো তার জন্য আন্দাজ পাইনি, একটু বেশি হয়ে গেছে, যে কারণে জানো তো পিঠেটা ভালো হয়নি, খুব কষ্ট লাগছিল। তো এখানে দেখো জল যেহেতু বেশি হয়েছে, একটু সুজিও দিয়েছি আবার, তারপরও কিছুতে আমি জল শুকাতে পারছি না, অনেকটা বেশি হয়ে গেছে জল। এই পিঠেটা কিন্তু আটার মতন মাখতে হয়, জল বেশি হলে কিন্তু হয় না। তো আচ্ছা যাই হোক, যেটা হলো দেখি হয় কি না, যতটুক হয় ততটুকু আজকে বানাবো। শখ করে দেখবে কিছু জিনিস যদি বানাতে যায়, এটা আরও বিগড়ে যায়, কথাটা একদম ঠিক। আজকে বেশি শখ করে বানাতে গিয়েছি, তো তার জন্য এই অবস্থা হলো। তো এখন দেখো গুল্লা করে নিলাম, আর এত নরম হয়েছে, এটা দেখো উঠতেই চাইছে না। এখন বেলনি দিয়ে আমি গোল করে বেলে নিচ্ছি। হাত মালপোয়া পিঠে কিন্তু হাতে ছোট ছোট করে বানানো যায়, তবে যেহেতু নরম হয়ে গেছে তার জন্য আমি এভাবে বানাচ্ছি। তো দেখো বোতলের একটা মুখা দিয়ে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি গোল গোল করে।
যে কোনো জিনিস যদি বানাতে যায় মনের মতো যদি না হয় এতটা বিরক্ত লাগে বানাতে, তখন ইচ্ছে করে যে না আর বানাবো না। যেমন এই পিঠেগুলা মানে ইচ্ছা ছিল একটু অন্যরকম বানাবো, হলো আরেক রকম। যেমনই হোক কয়েকটা বানালাম, তারপরে কিন্তু আর মানে বড় বড় করে মালপোয়া পিঠে বানিয়ে নিয়েছি। আর এই ছোট ছোট পিঠেগুলোকে কিন্তু আমাদের এখানে হাত মালপোয়া বলে, তোমাদের এখানে কি মালপোয়া বলে জানিও তো বন্ধুরা। আর দেখো কয়েকটা ছোট ছোট করে বানালাম, আর এখন বড় বড় করে কিন্তু বানিয়ে নিচ্ছি। পিঠে পুলি বানাতে তো ভালো লাগে, তবে এতটা দেরি হয়, এতটা ধৈর্যের প্রয়োজন, যেটা মানে আমার অনেক সময় বিরক্ত লেগে যায়। কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে বানানো অনেকটা পাও ব্যথা করে। তো এখানে দেখো আমার কিন্তু একটা থালা পিঠে বানিয়ে নিলাম, তেলের পিঠে। কত মুচমুচে করছে পিঠেটা, দেখলে তো খুব ভালো হয়েছে। প্রথমে আমি খেয়ে ট্রাই করছি, তারপরে সবাইকে দেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করি না, এখানে শেষ করি। এখন আমি খাচ্ছি, তারপরে সকলকেও পিঠে দেব। তোমরাও চাইলে এভাবে বাড়িতে হাত মালপোয়া, এমনি মালপোয়া বানিয়ে খেও। গুড নাইট। বাবা শুনেছে আরেকবার খা, একবার খান ভালো না। দেখো তোমার দাঁত ব্যথা করতে সিঁড়ি খাইয়া নে। না বাবু তোরা দে। একটা শুনো রে দেয়ালাই তো কয়ো, যেটা নরমের ভিতরে আছে, এটি দিত না করে এটি খাইতে পারতো না।